আমার জবাবটা দিয়ে দাও মেহনুর। আমার হাতে বেশি সময় নেই। তোমার একটা উত্তরের জন্য আমার সব কিছু থেমে আছে। আমাকে প্রচুর সাফার করাচ্ছ তুমি। আমি কিভাবে শক্ত হয়ে আছি তোমার সে সম্বন্ধে ধারণাটাও নেই। মেহনুরের টলটলে চোখ দুটো থেকে থেমে থেমে পানি পড়ছে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাবভঙ্গি দেখাচ্ছে না। হাতিম আবার তাড়না দিয়ে মেহনুরকে জোর দেখিয়ে বলল, আজকেও যদি চুপ থাকো আমাকে কোনোদিনও খুঁজে পাবে না মেহনুর আফরিন। যদি এটা ভাবো আমি পাগলা প্রেমিকের মতো তোমার পেছনে ঘুরঘুর করতে চলে আসব, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। আমি কোনো দিনও পিছু ছাড়া অতীতের দিকে তাকানোর মতো মানুষ না। আমি শুধু এতটুকু জানতে চাই, আমি কি চলে যাব? 2 মিনিটের ভেতর জবাব দেবে। আর যদি সময় নষ্ট করার ধান্দা করো তাহলে মাথায় এটা ঢুকিয়ে নাও, আমি আবেগের বেলায় আবেগ, কাজের বেলায় কাজ শুনতেই পছন্দ করি। আবেগের জায়গায় যদি কাজ দেখি, আই হ্যাভ নাথিং টু সে। সোজা এখান থেকে চলে যাব। মাহাতিম নিজের কথাগুলো শেষ করে অপেক্ষার প্রহর গুনতে থাকলো। এদিকে তিত্তির করে সময় চলে গেলেও মেহনুর কোনো কথা বলছিল না। মেহনুরের চুপটি দেখে মাহাতিম ব্যর্থ চেষ্টায় ব্যথিত হচ্ছিল প্রচুর। মেহনুরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ওর গাল থেকে হাত দুটো আলগা করে দিচ্ছিল সে। মাহাতিম মনে মনে সময়ের হিসাব গুনতেই 2 মিনিট যখন শেষের দিকে পৌঁছে যাচ্ছিল, তখন মনের উপর পাথর চাপা দিয়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। এদিকে মেহনুর জড়তার জন্য মুখ ফুটেও কিছু বলতে পারছে না। এই লোকটা কেন চোখের চাহনি দেখে বুঝতে চাইছে না। মাহাতিম যখন শেষ 10 সেকেন্ডে ধীরে ধীরে হাত নামিয়ে নিচ্ছিল, তখনই মেহনুর পাগলের মতো ডানে বাঁয়ে মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, যাবেন না, আপনি যাবেন না, যাবেন না। উম্মাদের মতো কথাটুকু বলতেই মাহাতিমের হাত দুটো গাল থেকে সরিয়ে নিল। নিজের কোমল হাত দুটো মাঝে শক্ত করে আঁকড়ে ধরল। মাথা নিচু করে কেঁদে দিয়ে আবার বলে উঠল, যাবেন না, আপনি কোথাও যাবেন না, আপনার জায়গা কেউ নিতে পারবে না, অন্য কেউ আসতে পারবে না, আপনি যাবেন না। মাহাতিমের হাত দুটো মুঠোয় পুরে হাউমাউ করে কাঁদছিল মেহনুর। চোখের কোল থেকে টলটল করে অশ্রু বর্ষণ হচ্ছিল তখন। মাহাতিম তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে নীরব হয়ে আছে। চোখের সামনে কান্নারত মেহনুরের মুখটা দেখে মিশ্র অনুভূতির শিকার হচ্ছে। মাহাতিম নিজের হাত দুটো মেহনুরের নরম হাতের বন্ধন থেকে সরিয়ে নিল। মেহনুর তখন মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছিল। সে কান্নার ফিসফিস সুর রুমের চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। মাহাতিম চুপচাপ ওর ডান হাতটা পরম উষ্ণতায় ধরল। সেই কোমল হাতটা ধীরে ধীরে নিজের অষ্টজোড়ার কাছে এনে চোখ বন্ধ করে ছুঁয়ে দিল। হাতের তলায় স্পর্শ পেয়ে হেলদোল হলো না মেহনুরের। কান্নাও যেন থামল না ওর। মাহাতিম ওর অবস্থা দেখে ঠোঁট থেকে হাতটা সরিয়ে নিল। সে চুমু খাওয়া হাতটা টেনে আনলো নিজের ডান কাঁধের উপর। মেহনুরের অশ্রুপূর্ণ মুখটার দিকে আরেকটু এগিয়ে যেতেই ওর হাতটা কাঁধ থেকে ঘাড়ের উপর রেখে দিল। মাহাতিম অন্য হাতটা এগিয়ে মেহনুরের নিচু করা মাথাটা ওঠানোর জন্য থুতনি উঁচিয়ে ধরল। থুতনি থেকে হাত সরিয়ে গলার দিকে নামালো ধীরে সুস্থে। গলার বাম দিকে কালো তিলটার উপর বৃদ্ধাঙ্গুল রেখে বাকি 4টে আঙুল ঘাড়ের দিকে রেখে দিল। মেহনুর তখন কান্না থামিয়ে অশ্রু নয়নে মাহাতিমের দিকে দৃষ্টি তুলে তাকালো। মাহাতিমের শান্ত গভীর চাহনির মাঝে পুরোপুরি আটকে গেল মেহনুর। জানালা দিয়ে আসা বাইরের আলোটা সরাসরি মাহাতিমের উপর পড়েছিল। মেহনুর এক দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে থাকতেই ওর অন্য হাতটা টেনে নিজের গালে চেপে ধরল মাহাতিম। মেহনুরের দিকে আরেক ধাপ এগিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল। আকস্মিক কাণ্ডে দুজনই তখন চোখ বন্ধ করে ফেলল। মাহাতিম বুক ফুলিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে, অপরদিকে মেহনুর হিচকির মতো মৃদু মৃদু কেঁপে উঠছে। বাইরে ঠান্ডা বাতাসে রুমটা ক্রমশ শীতল হচ্ছিল। গায়ে তখন পরশ লাগছিল হিম বাতাসের। রুমের ভেতরটা আবছা অন্ধকারে ঢেকে থাকলেও নিঃশ্বাস চলছিল বেগতিক হারে। মাহাতিম গালটার উপর মেহনুরের হাতটা আরও জোরে চেপে ধরল। আর্দ্র গলায় নরম ভঙ্গিতে বলল, জড়তা কাটানো শুরু করো মেহনুর। সামনে আমার ঠোঁটে চুমু খেতে হবে। এমন কথা শুনে প্রচণ্ড লজ্জায় কুঁকড়ে উঠল মেহনুর। চোখ দুটো আরও ভেতরের দিকে কুঁচকে নিল। অশ্রু বর্ষণ আপাতত থমকে গেলেও মেহনুরের কথায় প্রচণ্ড লজ্জা কাজ করছিল। মাহাতিম চোখ খুলে কপাল থেকে কপাল সরিয়ে নিল। মেহনুরের বদ্ধ চোখের দিকে অনিমেষ চাহনিতে
তাকালো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস সুরে বলল, আদুরে ঠোঁট দুটোর জন্য আনসারি অপেক্ষা করবে। কথাটুকু শেষ করতেই মাহাতিম দ্রুত ওকে ছেড়ে দিল। ঘাড় থেকে হাত সরিয়ে নিজের গাল থেকেও হাত সরিয়ে নিল। মেহনুর লজ্জায় যে চুপ মেরে আছে সেটা ভাবভঙ্গি দেখে বুঝতে বাকি রইল না মাহাতিমের। মেহনুর সম্পূর্ণরূপে ছাড়া পেয়ে চোখ খুলে তাকালো। অমনি দেখলো মাহাতিম ওর দিকে মিটিমিটি হাসছে। মেহনুর উজবুকের মতো তাকিয়ে থাকলে মাহাতিম চুপচাপ উঠে দাঁড়ায়। মেহনুরকে দ্রুত ঘুমাতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। মেহনুর সেই আদেশ মতো আরও কিছুক্ষণ নিরিবিলি কাটিয়ে শাড়ি পাল্টে ঘুম দেয়। এদিকে মাহাতিম হাসি মুখে রুম থেকে বেরুলেও বাইরে এসে শক্ত হয়ে যায়। পকেট থেকে ফোন বের করে জরুরি ভিত্তিতে কাউকে কল দেয়। অপর পাশটার রিং বাজতেই হঠাৎ সেটা রিসিভ হয়। ওপাশ থেকে হ্যালো আওয়াজটা আসতেই মাহাতিম সংযত গলায় জবাব দেয়, রাত 10টার দিকে একটা মেইল পাঠাচ্ছি, আশা করব ভ্যাকেশনটা গ্র্যান্টেড হবে। মাহাতিমের কথা শুনে কয়েক মিনিট নীরব রইল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল অপরপক্ষের কাছে ছুটিজনিত ব্যাপারটা একদমই সন্তোষজনক না। মাহাতিম সেটা আঁচ করতে পারলেও আগ বাড়িয়ে কিছু বলল না। কলের কাজটা শেষ করে সবাইকে আজকের ঘটনাটা ধামাচাপা দিতে বলল। আপাতত এই ঘটনাটা বাড়িতে না জানালেই ভালো হয়। মাহাতিম নিজেই এই ব্যাপারটা নিয়ে হান্নান শেখের সাথে আলোচনায় বসবে। খুবই ঠান্ডা মস্তিষ্কে গুরুতরভাবে হ্যান্ডেল করতে হবে। এ কথা শুনে শাহনাজ একটু যেন শান্ত হলো। মাহাতিমের উপর বিশ্বাস রেখে ভোরে ওঠার জন্য ঘুমোতে চলে গেল। ভোরে রওনা দেওয়ার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি দেখল মাহাতিম। মাইক্রো এবং জিপ দুটোই সমান তালে চেক দিয়ে রুমে এসে ঢুকলো। ঘামার্ত শার্টের বোতাম খুলতেই হঠাৎ সৌভিক এসে হাজির। সে ধীর গতিতে রুমে ঢুকে বিছানায় বসে বলল, সৌভিকের কথায় স্বাভাবিক দৃষ্টিতে তাকালো মাহাতিম। ওর দিকে এক পলকের জন্য তাকিয়ে এরপর টি শার্ট পরায় ব্যস্ত হলো। মাহাতিম কোনো উত্তর দিল না দেখে সৌভিক এবার চিন্তিত মুখে বলল, দোস্ত, মেহনুর কি রিজেক্ট করে দিছে? মাহাতিম টি শার্ট পরার পর প্যান্ট পাল্টে ট্রাউজার পরে নিল। তবুও কোনো জবাব দিল না। এদিকে মাহাতিমের নীরবতা দেখে সৌভিকের কৌতূহল কমছিল না। সৌভিক লাগাতার প্রশ্ন করতে থাকলে মাহাতিম গ্লাস নিয়ে সৌভিকের সামনে ধরল। স্বাভাবিক সুরে বলল, পানিটা খেয়ে গলাটা ভেজা। সৌভিক ওর অদ্ভুত কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল। কপালের কয়েকটা ভাঁজ ফেলে প্রশ্নাত্মক গলায় বলল, তুই কি আনসারটা দিবি? ওই মেয়ে তোকে কি বলেছে সেটা কি তুই বলবি? মাহাতিম আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে আঙুল চালালো। চুলগুলোকে পেছনে ঠেলতেই সরল গলায় বলল, বাসর করতে পারবো না, ও এখনো ছোট। সৌভিক উত্তরটা শুনে কুচকানো ভ্রু নিয়ে ফ্লোরের দিকে তাকালো। মাহাতিমের কথাটা উল্টো বুঝে হা হুতাশ ভঙ্গিতে বলল, থাক দোস্ত, মন খারাপ করিস না। ওর মতো মেয়ে তো লাগবেও না। তুই ওর চেয়ে অসহায়ের মতো কথাগুলো বলতে থাকলে হঠাৎ কথা থেমে গেল সৌভিকের। ফ্লোরের দিকে তাকিয়ে চোখ দুটো বিশাল বড় বড় করে চোয়াল ঝুলিয়ে ফেলল। তৎক্ষণাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো চমকিত ভঙ্গিতে বলে উঠল, তুই তুই কি বললি? সৌভিক প্রশ্নটা করতে যেয়ে তোতলামি করে ফেলল। মাহাতিম আয়না থেকে দৃষ্টি সরিয়ে সৌভিকের দিকে মুখ ঘোরালো। বাঁ ভ্রুটা উঁচু করে সরু চোখে বলল, তুই কি কানে কম শুনিস না চোখে কম দেখিস? আমি এইমাত্র কি বলেছি সেটা তুই বুঝিসনি? মাহাতিমের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভরকে গেল সৌভিক। হড়বড় করে বিছানা থেকে উঠে মাহাতিমের একদম সামনে যেয়ে দাঁড়ালো। তুমুল উত্তেজিত হলে মানুষ যেমন কথা গুলিয়ে ফেলে, সৌভিকও তেমন কথা জড়িয়ে বলল, তার মানে ভাবি পটে গেছে? ভাবি রাজি হয়েছে? তোকে হ্যাঁ বলেছে? তোকে বিয়ে করবে তো? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ছুড়ে সৌভিক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহাতিম কিছুক্ষণ কঠোর মুখে তাকিয়ে থাকতেই হঠাৎ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করলো। প্রাপ্তিসূচক হাসি দিয়ে সৌভিকের দুই কাঁধে হাত রাখলো। বুক ভর্তি জোরে একটা নিঃশ্বাস টেনে সেটা শব্দ করে ছাড়তেই শান্ত গলায় বলল, বিয়েটা করতে হবে সৌভিক, ওকে ফেলে যেতে পারবো না। আজ যদি ও রাজি না হতো আমি কি করতাম জানি না, হয়তো বেপরোয়া হয়ে তুলে নিয়ে যেতাম। কিন্তু ও যেহেতু রাজি হয়ে গেছে, আমাকে দ্রুত বিয়েটা করতে হবে। বাড়িতে কালই আমি সব কথা খুলে বলবো, ওকে একা ছাড়া সম্ভব না। মাহাতিমের কথায় প্রচণ্ড রূপে খুশি হয়ে গেল সৌভিক।
আজ মাতিমের মুখে যে হাসিটুকু দেখা যাচ্ছে সেটা কেবল মেহনুরের জন্যই সম্ভব হয়েছে। এই মেয়েটা ওর কাছে কিভাবে রাজি হয়েছে জানা নেই, কিন্তু বিয়েটা দ্রুত করা জরুরি। দোস্ত, বিয়ের প্রস্তাবটা কাল তুলিস না। হান্নান নানা এই ব্যাপারে আউট করতে পারে। কথাটা আন্টির কাছে তুলে তারপর নানার কাছে পাঠিয়ে দিবি। আমার তো সুরাইয়ার জন্য টেনশন হচ্ছে। এই মেয়েটা যদি বাড়িতে কথা লাগিয়ে দেয়। সৌভিকের কথায় মাহাতিমও যেন চিন্তায় ডুব দিল। সৌভিকের কাঁধ থেকে হাত সরিয়ে বিছানায় যেয়ে বসলো। সৌভিকও ওর পাশে বসে পড়লে মাহাতিম চিন্তিত মুখে বলল, এই সুরাইয়া মেয়েটা খুব চতুর, ওকে সহজভাবে দেখলে চলবে না। সৌভিক কথাটার অর্থ আধা বুঝলো আধা বুঝলো না। কেন মাহাতিম এই কথাটা বলল সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলল, তুই কি ওর ব্যাপারে গোপন কিছু জানতে পেরেছিস? সৌভিকের প্রশ্নে হ্যাঁ সূচকে মাথা নাড়ালো মাহাতিম। রানীর উপর দু কনুই রেখে দু হাত মুষ্টিবদ্ধ করে গাঢ় গলায় বলল, ওর কাছে যে সিক্রেট ফোন আছে সেটা জানিস? ও যে রাতে ঘুমায় না টের পেয়েছিস? সুরাইয়া কত ভালো মানুষ সেটা ওর দাদাইও জানে। যখন ক্লাস 5-এ পড়তো ডিসপেন্সারির দোকানের সাথে ভেঙে গেছিল, সেদিন বেশি দূর যেতে পারিনি। এর মধ্যে গ্রামের কিছু মানুষ এসে খবর দিলে হান্নান নানা যেয়ে নিয়ে আসে। তারপর থেকেই মোল্লাবাড়ির মেয়েরা বাড়ির বাইরে যায় না। ওর জন্যই হান্নান নানা শানাজদের সাথে কড়াকড়ি করে। আগে ওরা যখন ছোট ছিল সবকিছু স্বাভাবিকভাবেই চলতো। মাহাতিমের কথা শুনে সৌভিক যেন আকাশ থেকে পড়ল। চরম বিস্ময় নিয়ে এক গাদা প্রশ্ন ছুড়ে বলল, তুই এসব তথ্য কোথা থেকে জোগাড় করলি? কিভাবে জানলি? কে জানালো? আর সুরাইয়ার ব্যাপারে এত বড় গোপন তথ্য লুকানো আছে? আল্লাহ রে দোস্ত, সুরাইয়া ভয়ঙ্কর মাইয়া। মাহাতিম মুষ্টিবদ্ধ হাতটা থুতনি থেকে সরিয়ে সৌভিকের দিকে তাকালো। স্বাভাবিক ভঙ্গিতে সন্দেহ উদ্রেক করে বলল, শুধু এটাই না, শেফালি মামিরও কাহিনী আছে। আর শেফালি মামির জন্য বাড়ির মধ্যে কি কি হয়েছে সেটাও তোরা কিচ্ছু জানিস না। হান্নান নানা ভাই সবাই আমাদের কাছে গোপন করে রেখেছে। ইভেন মাও এ ব্যাপারে জানে না। একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, বাট মেহনুর কিন্তু অন্য 10টা মেয়ের মতো নর্মাল না। মাহাতিমের কথায় হতবাক হয়ে গেল সৌভিক। এতদিন যে বাড়িতে মেহমান হিসেবে আশ্রিত ছিল সেই বাড়িতে কতখানি রহস্য লুকিয়ে আছে সেটা আসলেই কেউ জানতো না। কিন্তু মাহাতিমের কথা শুনে এটুকু বিশ্বাস হলো, মাহাতিম এতদিন হাত পা গুটিয়ে বসেছিল না। এখানে যেহেতু এসেছে, দিনের পর দিন থাকছে, তার মানে অনেক কিছুই ওর জানা হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মেহনুর 17 বছরের কিশোরী হওয়া সত্ত্বেও আচরণ কিন্তু কিশোরী সুলভ না। ওর আচরণে নীরব, কোমর, অত্যন্ত শান্ত গুণ দেখা যায়। সেটা একটা কিশোরী মেয়ের মধ্যে থাকার কথা না। 17 বছর মানেই প্রাণবন্ত, উল্লাসিত, হাসিখুশি মেজাজের কিশোরী, যার আচরণে সম্পূর্ণরূপে চঞ্চলতার গুণ পরিদৃষ্ট হবে। এখানে যেহেতু উল্টো গুণ, উল্টো আচরণ দেখা যাচ্ছে, তার মানে ওর জীবনে নিশ্চয়ই একটা রহস্য লুকিয়ে আছে। সৌভিকের কেন জানি মনে হলো মাহাতিম মেহনুরের ব্যাপারে সবই জানে, আর সব কিছু জানার পরেই ওর প্রতি মন বাড়াতে আগ্রহী হয়েছে। সৌভিকের নীরবতা দেখে মাহাতিম ওর মনের অবস্থা বুঝে গেল। কিন্তু কাল যেহেতু ড্রাইভের জন্য ধকল পোহাতে হবে, তাই সৌভিককে রেস্টের জন্য পাঠিয়ে দিল। সৌভিক প্রথমে প্রশ্নোত্তর জানার জন্য উদ্গ্রীব হয়েছিল, কিন্তু পরক্ষণে মাহাতিমের কথা মতো সবগুলো ব্যাপার পরে শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। মাহাতিম ওকে বিদায় দিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। এদিকে সৌভিক বহু প্রশ্ন নিয়ে চিন্তা করতে করতে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল আলতো সুরে, খুবই সতর্কভাবে। এমন গলায় সেটা ডাক দিল, সেই সুরটা কানে পৌঁছতেই স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে গেল সৌভিক। মুখ দিয়ে কথা বলা তো দূর, সে সময় অনবরত ঢোক গিলতে লাগলো সে। মাথা কি পিছু ঘোরাবে নাকি জবাব না দিয়ে হুড়মুড় করে ছুটে পালাবে, কি করলে এই মুহূর্তে ঠিক হয় সেটা নিয়েই ঘামতে লাগলো সৌভিক। সৌভিক প্রচণ্ড রূপে ভয় পেয়ে গেল। অনবরত ঢোক গিলতে গিলতে পিছু ফিরে তাকালো। অমনি ঝড়ের মতো তীব্র বেগে 5 আঙুলে হামলা হলো। 2 হাতে শার্টের কলার খাবলে ঘাড় ঝুঁকিয়ে ফেলল। সৌভিক ঘটনার আকস্মিকতার জন্য তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 ওভাবেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো।
কলারের হাত দুটো এখনো ছাড়েনি বলে ঘাটটা তখনও ঝুঁকেছিল ওর। হঠাৎ নীরবতার জালে ছিদ্র করে মেয়েলি সুরটা কানে এলো। তোমার লজ্জা করে না? তোমাকে আমি পুকুর হাটে আসতে বলেছি, আর তুমি এখানে এসে আড্ডাবাজি করছো। আমাকে এতক্ষণ অপেক্ষা করানোর মানে কি সৌভিক? মেয়েলি কণ্ঠটা শুনে সৌভিক ধীরে ধীরে চোখ খুলল। মুখের তটস্থ ভঙ্গিমা পরিবর্তন করে কলার থেকে হাত সরানোর ক্ষীণ চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না একদম। ক্ষীণ চেষ্টাটা বিফলে যেতেই মাহাতিমের দরজার দিকে তাকালো সৌভিক। ওই বন্ধ দরজাটা যদি খুলে যায় তাহলে এক্ষুনি একটা কেলেঙ্কারি ঘটে যাবে। সৌভিক তাড়াতাড়ি সবকিছু চিন্তা করে বেশ জোর দেখিয়ে কলার থেকে হাত সরিয়ে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার রাগত মুখের দিকে এক পলক তাকালো। এরপর আর কোনো শব্দ করল না সৌভিক। বেজায় রাগ দেখিয়ে দ্রুত গতিতে কটেজ থেকে বেরিয়ে পড়ল সে। রাগে শরীরটা রিড়ি করে জ্বলছে। মেয়েদের এসব রং ঢং দেখলে কষিয়ে চটকাতে ইচ্ছে করে। সৌভিকের রেগে যাওয়া মুখ দেখে মিয়ে গেল মেয়েটা। তাড়াতাড়ি ওর পিছু পিছু ছুটল শুনশান মাঠটার ভেতর দিয়ে। সৌভিক হনহন করে পা চালিয়ে পুকুর ঘাটটার দিকে চলে গেল। তরুণী মেয়ে চটপট তার শাড়ি উঁচু করে সৌভিকের পেছনে পা চালিয়ে ছুটল। সৌভিক নিজের রাগ কমাতে পুকুর ঘাটটার কাছে এসে থামল। পাকা পাটাতনে সজোরে লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো। হাঁপাতে হাঁপাতে তরুণী ওর কাছে এসে থামলে গর্জে উঠল সৌভিক। তোমাকে একটা চর মারতে ইচ্ছা করছে শাহনাজ, চর মারতে ইচ্ছে করছে। যদি ওই মুহূর্তে মহাতিম দরজা খুলে ফেলতো তখন কি সর্বনাশ হতো চিন্তা আছে? তোমার কি বিন্দুমাত্র ধারণা নেই? সৌভিকের উত্তপ্ত অবস্থার রাগ দেখে দমে গেল শাহনাজ। অপেক্ষা করতে করতে 10 মিনিটের জায়গায় যখন 40 মিনিট পেরিয়ে যায় তখন সত্যিই আর মাথা ঠিক থাকে না। শাহনাজের অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। সৌভিকের জন্য অপেক্ষা করতে করতে রাগে ক্ষোভে স্থির জ্ঞান গুলিয়ে ফেলেছিল। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করলেও সৌভিকের উপর রাগ দেখিয়ে সেও গরম গলায় বলল, সর্বনাশ হলে হতো, তোমার জন্য আমি ভয় পাবো কেন? মাহাতিম ভাইয়া নিশ্চয়ই তোমার মতো গন্ডমূর্খ না। ভাইয়া যদি দেখে ফেলতো, আমি আর সত্য লুকিয়ে দেখা সাক্ষাৎ করতাম না। শাহনাজের কাট কাট কথা শুনে চোখ ছোট করে তাকালো সৌভিক। চোখে মুখে দাম্ভিকতা ফুটিয়ে 2 হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ালো। শাহনাজের দিকে শক্ত ভঙ্গিতে ভাবশূন্য গলায় বলল, গণ্ড মূর্খের জন্য অপেক্ষা করার মানে তো আমি দেখি না। সম্পর্ক যখন আপনি থেকে তুমিতে টেনেছ, তাহলে তোমার অপেক্ষা করতে সমস্যা কি? শোনো শাহনাজ, মাহাতিম আমার মায়ের পেটের ছেলে না হলেও আমি ওকে আপন ভাইয়ের মতো দেখি। লাস্ট টাইম বলছি, আমার সামনে তোমার ওই নেকাবে মোরের বোনের মতো আচরণ দেখালে কষিয়ে চড় মারব। আমাকে রাগাতে এসো না। সৌভিকের শক্ত কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় শাহনাজ। নিজের ভুলটা কড়ায় গণ্ডায় বুঝতে পেরে মাথা নিচু করে ফেলেও। শাহনাজকে চুপ থাকতে দেখে সৌভিক বুকের কাছ থেকে ভাঁজকৃত হাত দুটো খুলে ফেলল। রাতের জ্যোৎস্না আলোতে টলমল করা পুকুরটার দিকে তাকালো তখন। শান বাঁধানো পুকুরটার কাছে কয়েক কদম এগিয়ে পাকা পাটাতনে বসে পড়ল সৌভিক। পা দুটো সিঁড়ির উপর রেখে দিল। আরাম করে বসলো সিমেন্টের পাটাতনে। শাহনাজ কিছুক্ষণ কাচুমাচু করে শেষমেশ সৌভিকের কাছে যেয়ে বসে পড়ে। সৌভিকের ডান দিকটায় বসে পড়লে পুকুরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো শাহনাজ। চাঁদের চন্দ্রকিরণে রূপোর মতো চিকচিক করছে পুকুর ঘাটের পানি। সেই পানিতে বাতাসের জন্য মৃদু মৃদু ঢেউ তৈরি হচ্ছে। ঢেউগুলো দুলতে দুলতে পায়ের কাছে এসে শেষ সিঁড়িতে মিলিয়ে যাচ্ছে। রাত যে এখন কয়টা বাজে সে ধারণা নেই আর। ঝিঝি পোকার ঝিঝিরাকে মুখরিত হচ্ছে চারপাশ। গাছের ডালপালাগুলো ঠান্ডা বাতাসে দুলছে। মাটির সাথে পানির গন্ধটা মন প্রাণ উজ্জীবিত করে দিচ্ছে। খানিকটা সময় নীরবে কেটে গেলে শাহনাজ নিচু স্বরে বলে ওঠে, আমি অপেক্ষা জিনিসটা ছোট থেকেই সহ্য করতে পারি না সৌভিক। এটার জন্য আমি আমার কাছে খুব বকা খেয়েছি। কাল তো সবাই চলে যাব, তাই চেয়েছিলাম আজকে রাতটুকু তোমার সাথে গল্প করে কাটাবো, কিন্তু পরিস্থিতি যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি সৌভিক। তুমি আমার কথা বিশ্বাস করো, রাগ করে থেকো না। শাহনাজের কথা শুনে গুমর ভাঙল না সৌভিকের। এক দৃষ্টিতে পুকুরের দিকে অটলভাবে তাকিয়ে রইল সে।
শাহনাজ তখন ক্ষান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। সৌভিকের মুখের ডান দিকটা চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছিল। শাহনাজ সেদিকে তাকিয়ে থাকতেই ওর ডান বাহুটা দু হাতে আঁকড়ে ধরল। সৌভিকের পাশে আরেকটু এগিয়ে শক্ত কাঁধে মাথা রেখে দিল শাহনাজ। আঁকড়ে ধরা বাহুটা নিজের কোলের উপর টেনে আনলো। সৌভিক কোনো বাধা না দিলে শাহনাজ ওর আঙুলের ফাঁকে আঙুল গুজে দিল। শক্ত করে ধরল সৌভিকের হাতটা। চোখ বন্ধ করে আবারও নিচু গলায় বিগলিত সুরে বলল, ভুলবশত ভুল করে ফেলেছি, মাপ কি করা যায় না? শাহনাজের মলিন সুর শুনে সৌভিক ওর মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু সেটা দেখা গেল না। মনের উপর রাগের খোলস ভেঙে গেলে সৌভিক আর শব্দ করল না। খামোশ ভঙ্গিতে শাহনাজের মাথায় ঠোঁট ছুঁয়ে পানির দিকে তাকিয়ে রইল। শাহনাজ ও সৌভিকের দৃষ্টি যখন টলমলে পানির দিকে স্থির, তখন হুট করে প্রশ্ন গলায় শাহনাজ বলে উঠল, তোমরা কি গোপন কিছু করছো? কথাটা শেষ হতেই বুকটা ধক করে কেঁপে উঠল। গোপন কিছু দিয়ে কি বোঝানোর চেষ্টায় আছে সেটাই এখন ধরা বাকি। শাহনাজের কথায় স্বাভাবিক থেকে শান্ত মুখে বলল সৌভিক, তোমার কেন এমন হচ্ছে বলো তো, ব্যাপারটা আমায় খুলে বলো। সৌভিকের কথায় চোখ বন্ধ করলো শাহনাজ। অনেকক্ষণ পর সৌভিকের মুখে কথা ফুটেছে দেখে মনটা কেমন শান্ত হয়ে গেল। চোখ বন্ধ করা অবস্থায় সরল কণ্ঠে বলল, ওই যে গোল আড্ডা দিতে দেখি খালি। শাহনাজের কথায় সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারল সৌভিক। পুরো ব্যাপারটা নিয়ে শাহনাজ আসলে কিছুই জানে না সেটা ভেবে চিন্তামুক্ত হলো। তখন শাহনাজের মাথায় সন্দেহ কাটানোর জন্য শান্ত সুরে বলল সৌভিক, ওটা গোপন কিছু না, ওটা জাস্ট নর্মাল আলোচনা। সেখানে সবাই ডেইলি রুটিনের মতো ডেইলি এনজয়মেন্ট নিয়ে ডিসকাস করে, এর চেয়ে বেশি কিছু না। শাহনাজ এ কথা শুনে সায় বুঝিয়ে চুপ হলো। চোখ বন্ধ করে সৌভিকের হাতটা ধরে রইল। পুকুর ঘাটের পাটাতনে সময় কাটাতে লাগলো দুজন। সৌভিক চুপচাপ তাকিয়ে রইল পুকুরের দিকে। শাহনাজ চোখ বন্ধ করে রইল সৌভিকের কাঁধে মাথা রেখে। সৌভিক আজ সেদিনের স্মৃতিগুলো স্মরণ করতে থাকলো, যেদিন শাহনাজের মতো শান্ত বুদ্ধির মেয়েটা ওর মন দিগন্তে সমর্থন জানিয়ে আগমন করেছিল। সবার অজান্তে সৌভিক সেদিন দেখা সাক্ষাৎ করেছিল শাহনাজের ঘরে। হুট করে ব্যতিব্যস্ত হয়ে শাহনাজের অনুমতি ছাড়া ওর রুমে ঢুকে পড়ে। সেদিনই বাধ্য হয় শাহনাজ নিজের রুমের দরজা আটকে দিতে, যদি সৌভিককে রুমের মধ্যে কেউ দেখে ফেলে, তাই তাড়াতাড়ি দরজা আটকে দ্রুত ওকে বেরিয়ে যেতে বলে। কিন্তু সৌভিকও সেদিন উত্তর জানার জন্য নাছোড়বান্দা হয়ে যায়। শাহনাজের পেটের কথা বের করার জন্য ইচ্ছে করে বিছানায় শটান মেরে শয়। এদিকে সৌভিকের অবস্থা দেখে শাহনাজ চিন্তিত হয়ে ওঠে। কি করে সৌভিককে বের করবে সেটা নিয়ে রুমের ভেতর পায়চারি করতে থাকে। ঠিক তখনই রুমের দরজায় ঠকঠক করে কড়া পড়ে। দরজার বাইরে কারোর আগমন শুনে দুজনেই রীতিমতো চমকে যায়। সৌভিক অনেকটা চিন্তিত হলেও শাহনাজের অবস্থা পুরোপুরি কাহিল প্রায়। নিজেকে বারবার শান্ত করে শাহনাজ দরজার দিকে এগোয়। দরজার ছিটকিনিতে কাঁপা কাঁপা হাত রাখতেই মাথা পিছু ফিরিয়ে সৌভিকের দিকে তাকায়। ছোট্ট একটা ঢোক গিলে শাহনাজ ওকে খাটের তলায় লুকোতে ইশারা করে। সৌভিক প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বিকট পরিস্থিতি বিবেচনা করে খাটের তলায় লুকায়। শাহনাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দরজা খুলে দেয়। অমনি চোখের সামনে আবিষ্কার করে নীতিকে। নীতির চোখে মুখে তখন রাজ্যের কৌতূহল দেখা যাচ্ছে। কেন শাহনাজ দেরি করে দরজা খুলল সেটা নিয়েই সংশয় কাজ করছে। শাহনাজ যেভাবেই পারল সেভাবেই নীতিকে মুখোমুখি করে দ্রুত দরজা আটকে দিল। নীতির মুখের উপর দরজা আটকানো দেখে নিজের কাছেও বিষয়টা খারাপ ঠেকে গেল। কিন্তু এদিক দিয়ে শুরু হলো সৌভিকের পীড়াপিড়ি। সেদিনই শাহনাজের মুখ থেকে শুনে নেয় কাঙ্ক্ষিত বাক্যগুলি। এরপর দুজন প্রথম প্রেম সাক্ষাৎ সারার জন্য রাতের সময়টা ঠিক করে। ওই সময় বাড়ির সবাই তখন গভীর নিদ্রায় বুঁদ থাকে। সৌভিকের জোড়াজুড়িতে শাহনাজ তখন রুমের দরজা খুলে বেরোয়। কাউকে বুঝতে না দিয়ে সিঁড়ি দিয়ে নামে। বাড়ির বাইরে যাওয়ার জন্য খাবার ঘরের জানালা দিয়ে বের হয়। এদিকে সৌভিক আগে থেকেই বাড়ির যেই পুকুরটা ছিল সে জায়গায় উপস্থিত থাকে। শাহনাজ এসে দেখা করতে গেলে হঠাৎ 2 মিনিটের মাথায় মাতিম উদয় হয়। মাতিমের চোখে কি করে ধুলো দিবে সেটা নিয়েই চিন্তা করতে থাকে। তখন হঠাৎ খেয়াল করলো মাতিম কিছু একটা খুঁজছে। এই খোঁজাখুঁজির ফাঁকে দ্রুত সৌভিক শাহনাজকে নিয়ে পালায়।
এক দৌড়ে বাড়ির পেছন রাস্তা দিয়ে সৌভিক ও শাহনাজ চলে যায়। সৌভিক কোনো মতে সিঁড়ির দিকে দৌড়ে গেলেও শাহনাজ নিজেকে আড়াল করার জন্য মালপত্র রাখার রুমে লুকিয়ে পড়ে। মাতিম যখন হন্যে হয়ে বাড়ির ভেতরে ঢোকে তখনই সৌভিক গা বাঁচিয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু সৌভিক হয়তো জানে না সেদিন ও মাতিমের চোখে ঠিকই ধরা পড়েছিল। মাতিম ওকে ভালো মতোই দৌড়ের বেগে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিল, কিন্তু কী কারণে মাতিম এখনও চুপ করে আছে সেটা সবার জন্যই অজানা। ভোরের অরুণটা আকাশ চিরে উদয় হলো। তপ্ত অরুণের কমলাভ রংটা পুরো আকাশে ছড়িয়ে পড়ল। জেগে উঠল পাখির আস্তানা, সাড়া দিয়ে উঠল গ্রাম্য প্রকৃতি। নানা পাখির কিচিরমিচির ডাকে মুখর হলো ভোর। সবাই রিসর্টে জমজমাট সময় কাটিয়ে রওনার জন্য তৈরি হলো। মাতিম সবার আগে উঠে গাড়ির প্রতিটা জিনিস চেক করে নিল। গাড়িতে ঠিকমতো ব্যাগগুলো গুছিয়ে সৌভিককে ডেকে আনলো। সৌভিকের আসার পরপরই চলে এলো সবাই। আজ সবার পরনে মোটা কাপড় দেখা যাচ্ছে। সৌভিক কালো টি শার্টের উপর কালো হুডি পরে নিয়েছে, তৌফ পরেছে ধূসর শার্টের সাথে মেরুন রঙের নর্মাল জ্যাকেট। এমন করে সবার পরনে যখন মোটা পোশাক পরা, তখন মাতিমের গায়ে একেবারেই সাদামাটা পোশাক পরিধান ছিল। নীতি, প্রীতি, ফারিনের সাথে আগমন ঘটল 4 বোনের। সবার আশা শেষ হলে এবার বসার জন্য কথা উঠল। মাতিম তখন রিসর্ট থেকে শেষ দর্শন নিতে গেল। এদিকে তৌফ পাকনামো করে কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই হড়হড় করে বলল, বাবু সোনারা, এবার আমার কথা শোনো, প্লিজ অ্যাটেনশন হিয়ার। এইবারের প্ল্যানটা আমাকে করতে দাও। এইবার সৌভিকের জায়গায় শ্যাম ডাইভে বসুক আর শ্যামের জায়গায় সৌভিক। মেয়েরা সবাই মাইক্রোতে উঠো আর মাহতিমের আল্লাহর নামে একলা ছাইড়া দাও। ওর মনের সুখে জিভ নিয়া মাইক্রো লেজ ধইরা আসতে থাকুক। আমরা সবাই টিকাটুলের গান বাজাইতে বাজাইতে। তৌফ আর কথা শেষ করতে পারল না। সশব্দে মাথার পেছনে যেন 400 ভোল্টের কারেন্ট লাগলো। কারেন্টটা যে থাবড়া নামক মশলা ছিল সেটা মাথায় হাত দিয়ে বুঝতে পারল। এমন ভয়াবহ থাবড়াটার জন্য তৌফ পিছু ঘুরে দুনিয়ার বিভৎস গালিটা উচ্চারণ করবে, তখনই ঠোঁটের কিনারায় বা উচ্চারণ করে মুখটা নিষ্পাপ বাচ্চার মতো চুপ হয়ে গেল। মাথা থেকে ধীরে সুস্থে হাত সরিয়ে তৎক্ষণাৎ 32 দাঁতের জোরপূর্বক হাসি দিয়ে বসলো। এদিকে থাবড়া দেওয়া ব্যক্তি আর কেউ না, সেটা মাহাতিম ছিল। তৌফ মাহাতিমের চেহারা দেখে শত চেষ্টা করেও মুখে হাসি আনতে পারছিল না, কিন্তু নিজের জানমালের কথা চিন্তা করে তাড়াতাড়ি একটা ভেটকি মেরে দিল। হিহি মার্কা হাসি দিয়ে মাহাতিমের উদ্দেশ্যে বলল, বাতে বাবু, বলতে নিয়েছিলাম তুই তো বাবুর মতোই সুন্দর, আই তো কপালে একটা চুম্মা দিই। তৌফের কথায় ফিক করে হেসে উঠল সৌভিক। সৌভিকের দেখা দেখি হেসে উঠল সবাই। সেই হাসিটা ফিসফিস করে শুরু হয়ে আচমকা তুমুল শব্দে হো হো করে উঠল। সবাই হাসির রোলে নাস্তানাবোধ হয়ে গেলে মাহাতিম তখনও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। সবাই দম ফুরানোর মতো হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল। মাহাতিম অমন হাসি দেখে চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালো। মেহনুরের দিকে চোখ পড়তেই মেহনুর মিচকি মিচকি হাসি থামিয়ে একদম মলিন মুখ করে ফেলল। মাহাতিম এই বিষয়টা আর বাড়তে না দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কালকের ঘটনাটা নিশ্চয়ই সবার মনে আছে। সেই ঘটনা যদি সবার স্মরণে থাকতো তাহলে আজকে এরকম আমোদ করার টপিক উঠতো না। সবাই মাইক্রোতে গিয়ে বসো। আর শাহনাজ, তোমার সাথে দুটো কথা ছিল, আশা করব মোল্লাবাড়ির বড় নাতি হিসেবে আনসারটা দেবে। মাহাতিমের কঠোর গলা শুনে ভয় করল শাহনাজের। সৌভিকও রীতিমতো নিঃশ্বাস আটকে আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতিম 2 পা এগিয়ে শাহনাজের সামনে এসে দাঁড়ালো। ভয়ে শাহনাজের গলা শুকিয়ে শুষ্ক কাঠফাটা হয়ে উঠল। সৌভিক প্যান্টের বাঁ পকেটে হাত ঢুকিয়ে ব্যানসনের প্যাকেটটা দুমড়ে মুচড়ে মোয়া বানাচ্ছিল। মাহাতিম তখন শাহনাজের এক হাত পেছনে থাকা মেহনুরের দিকে এক পলক তাকালো। ওর দিকে আপাত মস্তক চোখ বুলিয়ে আবারও সেই হাসিহীন মুখটায় চোখ রাখলো। পরনে কালো রঙের সুতির শাড়ি ছিল। সেই শাড়ির পাটটা বেশ মোটা এবং মোটা পাটটা রানী গোলাপি রং বিশিষ্ট। গায়ে ব্লাউজটা পাড়ের সাথেই ম্যাচ করা এবং স্লিপ দুটো কোনোই পর্যন্ত ঢাকা ছিল। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা ধীর গতিতে ছেড়ে দিতেই শাহনাজের দিকে তাকিয়ে বলল, আমি তোমার ভিকটিম বোনকে সেপারেটলি জিপে নিয়ে যেতে চাই। কালকের ইনসিডেন্টটা যেন ট্রমাতে না পৌঁছাক সেজন্য ঘুরিয়ে আনতে চাচ্ছি। তুমি এখন আমার উপর বিশ্বাস করবে কিনা সেটা বলো।
মাতিমের কথা শুনে মনের উপর থেকে ভার সরে গেল। শাহনাজ মাটির দিকে তাকিয়ে স্বস্তিজনক নিঃশ্বাস ছাড়ল। শান্ত দৃষ্টি তুলে মাতিমের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। পেছনে থাকা মেহনুরের দিকে মাথা ঘুরিয়ে তাকালো শাহনাজ, আর তখনই মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ওই অবস্থায় বলে উঠল, জি ভাইয়া, নিয়ে যান। শাহনাজের উত্তর শুনে বিষণ্ণ মুখের উদাস দৃষ্টিটা তৎক্ষণাৎ শাহনাজের দিকে পড়ল। শাহনাজ সেই দৃষ্টির বিনিময়ে দু ঠোঁটের কিনারায় হাসি ফুটিয়ে হাসল। মেহনুর একটুও বুঝতে পারল না হাসিটার কারণ। শাহনাজ সেই হাসিটা মিলিয়ে দিয়ে সামনে ফিরে তাকালো। মাতিমের দিকে হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে আরও একবার সম্মতি জানিয়ে দিল। মাতিম সেই উত্তরটা পেয়ে নিজেও একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফেলল। সব কিছু ঠিকঠাক করে মেহনুরকে রেখে সবাই মাইক্রোতে চড়ে বসলো। সবার শেষে উঠে বসলো সুরাইয়া। মাতিম হাসি হাসি মুখে যখন মাইক্রো দরজা টেনে দিচ্ছিল, তখন হুট করে সুরাইয়ার দিকে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে গেল ওর।